6 নাম্বার প্রশ্নে কমা দিয়ে কতগুলো সংখ্যা লেখা আছে। তাহলে এটা একটা সংখ্যার তালিকা। শেষ সংখ্যা 37 দিয়ে কমা দিয়ে ডট 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 ডট। এই কথার মানে হচ্ছে সামনে আরো সংখ্যা থাকতে পারে। এখন এই যে সংখ্যার একটা তালিকা দেওয়া আছে, আমাদেরকে চিন্তা করতে হবে এই সংখ্যার তালিকাটার মধ্যে কি লুকিয়ে আছে, এটার পেছনের রহস্যটা কি। আমরা প্যাটার্ন অধ্যায়ে যেহেতু আছি, তাহলে আমাদের প্যাটার্নের অর্থাৎ পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্যে কি আছে সেই জিনিসটা আমাদের হচ্ছে সন্ধান করতে হবে। প্যাটার্ন অধ্যায়ে যেহেতু আমরা আছি, সংখ্যা তালিকাটার মধ্যে কি লুকিয়ে আছে এইটা আমাদের বের করাটা হচ্ছে টার্গেট। তাহলে দেখেন 5-এর পরে 13 আছে, পার্থক্য কিন্তু কত হয়? 7 5 12, 8 5 13, 8 করে। আবার এখানেও কিন্তু 13-র পরে আছে 21, তাহলে 13 আর 21-এর মাঝখানে পার্থক্য 8। 21-এর পরে হচ্ছে আপনার 29, তাহলে 8, আবার এখানেও কিন্তু 8। তো ডট ডট ডট, মানে এইভাবে করে 8 পার্থক্য হয়ে চলতেই থাকবে সংখ্যাগুলো। এই যে আমার উদ্দীপক, একটা মাত্র সংখ্যার তালিকা, এইটার উপর বেস করে আমাদেরকে 3টা প্রশ্ন করেছে। ক নাম্বার প্রশ্নটা, এটা যে কোনো ধরনের প্রশ্নই হতে পারে। 29 আর 37-কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের কারা আমরা জানি, এটা কিন্তু 6-7 এর আলোচনা টপিকস। তারপরে একটু বলে রাখি, আমরা যদিও এর আগে আলোচনা করেছিলাম, শূন্য থেকে বড় অর্থাৎ শূন্য হওয়া যাবে না। তাহলে বড় সংখ্যাগুলো কারা? +1 +2 +3 +4, এভাবে অনন্তকাল সকল ধনাত্মক অখণ্ড বা পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন এখানে দুইটা সংখ্যা আছে। প্রথমত 29-কে আমরা দুইটা সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করব। মানে 29-কে আবার পাওয়া যাবে, তাহলে ভেঙে দুইটা সংখ্যার উপর বর্গ দিব, মাঝখানে প্লাস থাকবে। তাহলে এরকম সংখ্যাগুলো কারা আছে, একটু বুদ্ধি, একটু মাথাটা যদি আমরা লাড়া মারি, ঝাঁকি মারি, তাহলে কিন্তু আমাদের মাথায় বুদ্ধি চলে আসবে। যেমন 25 যোগ 4 যদি আপনি নেন, দেখেন 25 আর 4 যদি আমরা লিখি কার পরিবর্তে? 29-এর পরিবর্তে, তাহলে এখন এই যে এগুলাকে আমরা কিন্তু বর্গরূপে প্রকাশ করতে পারবো। 25-এর পরিবর্তে 5 স্কয়ার, 4-এর পরিবর্তে 2 স্কয়ার। তাহলে যে শর্তটা তারা বলেছিল যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের, এই যে আমার দুইটা স্বাভাবিক সংখ্যা, এদের মাথার উপরে বর্গ, মাঝখানে হচ্ছে প্লাস, তাহলে দুইটা স্বাভাবিক সংখ্যার এই যে বর্গের এই যে সমষ্টি রূপে আমরা প্রকাশ করেছি কাকে? 29-কে। তদ্রূপ 37-কেও প্রকাশ করতে হবে। খুবই সিম্পল হিসাব নিকাশ। এবার আসেন খ নাম্বারে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে উদ্দীপক আলোচনা করে আমরা অলরেডি যেহেতু বুঝেই ফেলছি যে দুইটা সংখ্যার মাঝখানের পার্থক্যটা 8 করে, তাহলে 37-এর পরের সংখ্যাটা 8 পার্থক্য দিয়ে যাকে পাওয়া যাবে সে। আবার যাকে আমরা পাবো তারপরে আবার 8 পার্থক্য রেখে পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটি। তো এটা তো এইভাবে লেখা যাবে না, আমাদের একটু ফর্মালিটি ম্যানুয়ালি ভাবে করে দেখাইতে হবে। সেটার প্রক্রিয়াটা কি সেটা আলোচনা করব। আমি কিন্তু এখন এই যে উদ্দীপক প্রশ্ন মানে পুরো সৃজনশীলের উপরে যে প্রশ্নগুলো, সম্পূর্ণ আলোচনাটার ম্যাপটা, সমাধানের যে মানচিত্র ম্যাপ, সেটাকে আগে আমরা মাথায় ঢুকিয়ে নিচ্ছি, তারপরে পর্যায়ক্রমে করব। অঙ্কের প্রশ্নের ম্যাপটা আগে মাথায় ঢুকাই নিতে হবে। তাহলে ক খ আলোচনা করলাম, এবার গ নাম্বারে আসেন। তালিকার প্রথম 50টি এই যে পদের, প্রথম 50টি পদের বা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে। এখন উদ্দীপকে আমাদের যে সংখ্যার তালিকাটা আছে, এখানে আছে 1 2 3 4 5। তো এইভাবে করে সামনে আরো সংখ্যাগুলো লিখে মোট 50টা সংখ্যার টোটাল যোগফলটা নির্ণয় করতে হবে। তো এখন এইটা তো তালিকা বের করে 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 50টা পর্যন্ত পদের সংখ্যা বের করার পর যোগফলটা যে বের করব, এটা তো বিশাল কষ্টসাধ্য ব্যাপার, এটা যুদ্ধের মতো অবস্থা, তাই না? এতগুলা সংখ্যা আমরা বের করে করে আবার যোগ করব, এটা হচ্ছে যে মানে এটা একটা যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা। তো এটা আমরা এইভাবে করব না, এটার জন্য আমাদের সূত্র আছে। আমরা বেসিক আলোচনায় যে কোনো সংখ্যক পদ সংখ্যার সমষ্টি সূত্র কি শিখেছিলাম?
মনে আছে? মেসেজ করে কে বলতে পারবা? বেসিক আলোচনায় আমরা করেছিলাম ক সংখ্যক প্রথম ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। মনে আছে? প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম পদ অলরেডি তো আমাদের তালিকার শুরুর প্রথম পদটা, শেষ পদ সংখ্যাটা মানে 50 নাম্বার সিরিয়ালের পদ সংখ্যাটা কত সেটা আমাদের জানতে হবে। তাহলে সেটা বের করারও একটা প্রক্রিয়া আছে। একদম 50 নাম্বার সিরিয়ালের সংখ্যাটা কত? হ্যাঁ স্যার, এটা লেখা যাচ্ছিল না। আচ্ছা, তাহলে 50 নাম্বার সিরিয়ালের পদটা বের করলে পরে আমরা সূত্র প্রয়োগ করে দিব, তখন সহজেই আমাদের চলে আসবে। ঠিক আছে, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা ভাগ 2। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে উদ্দীপক প্লাস প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রশ্নের ম্যাপ মানচিত্রটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা ম্যানুয়ালি করব। আসেন আসেন আমরা ম্যানুয়ালি যদি এখন ক থেকে শুরু করি, তাহলে প্রথমে আমাদের এই যে ক নাম্বার প্রশ্নে, তাহলে লেখেন 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই। এই কথাটা একটু লিখে নেন কষ্ট করে, আমার সাথে সাথে একটু লিখে নেন। 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার, আমার সাথে সাথে লিখে ফেলেন একটু, স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করে পাই। এই তাহলে আসেন 29 সমান আমরা প্রথমে ভেঙে লিখবো 25 আর 4 এর যোগফল। তারপরে গিয়া 25 কে আমরা ভেঙে 5 স্কয়ার লিখতে পারি, 5 স্কয়ার, আর 4 এর পরিবর্তে 2 স্কয়ার। বাস, তাহলে এই যে আমার হয়ে গেছে 29 এর পরিবর্তে দুইটা সংখ্যার উপরে বর্গ প্লাস এদের মধ্যকার সম্পর্ক প্লাস এই হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এবার 37 এর কাছে আসেন। এবার লেখেন যে এবং বা আবার দিয়ে কমা 37 সমান আমরা লিখতে পারি এই দেখেন 36 যোগ 1, কারণ 36 এর বর্গমূল হয় 6 এর উপরে আমরা 6 এর উপরে স্কয়ার দিলে আমরা 36 কে পাই, আর 1 এর উপরে যদি স্কয়ার দেন এতে কোনো সমস্যা নাই, 1 এর উপরে 100 দিলেও সমান একই হয়। তাইলে 36 আর 1 37 হয়ে যাচ্ছে। তাহলে এই যে হয়ে গেল আমাদের, এই যে আমাদের হয়ে গেছে ক নাম্বার শেষ। খুবই সিম্পল হিসাব। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ মানে হচ্ছে দুইটা সংখ্যার উপর স্কয়ার থাকবে, মধ্যকার সম্পর্কটা প্লাসের থাকবে। এটাই হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ওকে, বাস। এখন তোলা হয়েছে কিনা একটু দ্রুত জানান আমাকে, তাহলে পরের প্রশ্নে চলে যাব। আমাদের অলরেডি কিন্তু 17 মিনিট হয়ে যাচ্ছে, 18 মিনিট রানিং। জি শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সবার তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাতে হবে, সবার তোলা হয়েছে কিনা। আচ্ছা, ওকে ওকে। তাহলে এখন পরের যে প্রশ্নটা, এইটাতে দেখেন খ নাম্বারের জন্য প্রশ্নে আমাদের বলেছে কি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরের 4টা সংখ্যা, 37 এর পরে প্রথম সংখ্যাটি, 37 এর পর দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি, চতুর্থ সংখ্যাটি, এইভাবে বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে দেখেন, এখানে সরাসরি আপনি লিখে দিতে পারবেন না যে তালিকার পরবর্তী প্রথম সংখ্যাটি, তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি, এভাবে লেখা যাবে না। আপনাকে একটু ম্যানুয়ালি কিছু ফরমাল নিয়ম আছে, ওইটা মেনটেন করে আপনাকে লিখতে হবে। সেটা কি দেখেন, প্রথমত আপনি লেখেন যে প্রদত্ত তালিকাটি, এই কথাটা একটু লিখে নিতে হবে। প্রদত্ত তালিকাটি কি আছে আমাদের 5, 13 দিয়ে 21, 29, 37, তারপরে কমা দিয়ে ডট 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 এরকম দিবেন।
এখন আসেন এই যে পার্থক্যটা একটু আমাদের এইরকম করে দেখাইতে হবে। পাশাপাশি দুইটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্যটা এরকম ভাবে দাগ টেনে 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 আপনাকে দেখাইতে হবে। কত হচ্ছে পার্থক্য? পার্থক্য, পাশাপাশি পার্থক্য লিখে দেন। পাশাপাশি পার্থক্য। এই কথাটুকু একটু লেখেন এদিক দিয়ে। এই যে কত করে? ৮, ৮, ৮, ৮। পার্থক্যটা ৮। মানে আমরা যা দেখতে পাচ্ছি তা লিখে দিচ্ছি। এখানে কোনো আজগুবি গল্প নাই। রূপকথার কোনো কাহিনী নাই। এবার এই কথাটাকে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি, এটা একটু ব্যাখ্যা করতে হবে। লেখেন যে এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে? পরপর বা পাশাপাশি দুইটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য ৮, তাই না? এটা তো আমাদের চোখের সামনেই। এটা কি মিথ্যা কথা? আমরা তো দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুইটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য ৮ এবং যা ক্রমবর্ধমান। মানে এভাবে করে সামনের দিকে সবগুলো সংখ্যা চলতেই থাকবে। ৮ পার্থক্য করে করে সামনের দিকে চলতে থাকবে। এজন্য লিখতে হবে এবং যা ক্রমবর্ধমান। লেখেন এখানে দেখা যাচ্ছে যে পরপর বা পাশাপাশি, পরপর বা পাশাপাশি যেটাই লেখেন, পরপর দুইটি সংখ্যার এই কথাটুকু লেখা উচিত। মধ্যবর্তী পার্থক্য, পার্থক্য ৮ এবং যা ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। আচ্ছা, এটা এক ওয়ার্ডেই লিখি, এবং যা ক্রমবর্ধমান। হুম, মধ্যবর্তী পার্থক্য ৮ এবং যা ক্রমবর্ধমান। এভাবে করে বাড়তেই থাকবে সামনের সংখ্যাগুলো। এবার আসেন, তাহলে আমরা যেহেতু বুঝে ফেলছি ৮ ৮ করে পার্থক্য, তাহলে এখন তালিকার পরবর্তী প্রথম সংখ্যাটি, ৪টা সংখ্যা নির্ণয় করতে বলছে তো, ৪টার মধ্যে প্রথম সংখ্যাটি কত হবে? তাহলে ৩৭ কে আগে লিখে যোগ ৮ লিখবেন, বা ৩৭ আর ৮ আমরা কত পাই? ৮ সাথে ১৫, ৫ হাতে ১, ৩ আর ১ ৪, ৪৫। ঠিক আছে? ৪৫। এবার তালিকার পরবর্তী, এবার লেখেন দ্বিতীয় সংখ্যাটি। মানে এই যে পরবর্তী ৪টা সংখ্যা নির্ণয় করতে বলছে, পরবর্তী। তো আপনাকে পরবর্তী প্রথম সংখ্যাটি, ৩৭ এর পরে যেটা, সেটা আমাদের পরবর্তী প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা। এইভাবে করে লিখতে হবে। ঠিক আছে? পরবর্তীগুলো। তাহলে এখন দ্বিতীয় সংখ্যা আপনি এই যে ৪৫টা আগে লিখবেন। ৪৫ আগে লিখে তারপরে হচ্ছে আপনি ৮ দিবেন। বা তাহলে ৪৫ আর ৮ আমরা কত পাই? ৫০ আর ৩ ৫৩। ৫৩ পাই। ওকে? তাহলে এবার তালিকার পরবর্তী, এবার তৃতীয় সংখ্যাটি। এবার আপনি ৫৩ যোগ ৮, ৮। তাহলে ৫৩ আর ৮ আমরা কত পাবো? ৬১। ওকে? যোগ তো ভুল নাই, তাই না? ৩৭ আর ৮ হচ্ছে আমাদের ৪৫, ৪৫ আর ৮ হচ্ছে ৫৩, ৫৩ আর ৮ হচ্ছে আমাদের ৬১। এবার হ্যাঁ, ও তালিকার পরবর্তী, এবার হচ্ছে আমাদের সর্বশেষ চতুর্থ সংখ্যাটি। তাহলে ৬১ যোগ হচ্ছে ৮, বা ৬৯। এই হচ্ছে আমাদের উত্তর। এই যে খ নাম্বারের উত্তর। জাস্ট একটু ম্যানুয়ালি আপনাকে হচ্ছে লেখাগুলো মেইনটেইন করে লিখতে হবে। যদিও আমরা প্রথমেই কিন্তু বুঝা ফেলছি ৮ ৮ করে পার্থক্য হইলে পরবর্তী সংখ্যাগুলো বের করার বুদ্ধি কি, উপায় কি। তো করার সময় এই ফর্মালিটিটা আপনাকে একটু মেইনটেইন করতে হবে। এখন বলেন, কোন ধরনের কোশ্চেন কনফিউশন আছে কিনা? দ্রুত বলেন।
কোনো ধরনের কোশ্চেন কনফিউশন থাকলে জানাতে হবে। একটু দ্রুত রেসপন্স করতে করেন। নো স্যার লেখা শের, ভেরি গুড মেহেরুল ইসলাম। সবার বাকিদের কনফিউশন কোশ্চেন না থাকলেও বলেন, আর লেখা শেষ হয়েছে কিনা আমাকে কনফার্ম করেন। শেষ, ওকে ওকে, ভেরি গুড। তাহলে সবার তোলা শেষ, আচ্ছা থ্যাংক ইউ। এবার গ নাম্বার প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ক খ এটা পরীক্ষার সৃজনশীল প্রশ্নে চেঞ্জ হলেও মানে বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু গ নাম্বার প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন, এটা যে কোনো সৃজনশীলের শেষে দেওয়া থাকে। অন্য প্রশ্ন করলেও এই গ নাম্বার প্রশ্নটা কিন্তু খ অথবা গ যে কোনো একটাতে দেওয়ার চান্স বেশি থাকে, বেশি দেখা যায় এই প্রশ্নটাকে। যে কোনো তম সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, এখানে 50তম বলেছে, 100তম, 200তম বলতে পারে, 500তম বলতে পারে। তাহলে এখন আমাদের টার্গেটটা হবে, প্রথমত আমরা সূত্রটা কি জানি, যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে নিচের 2 নিয়ে টেনশন নাই, প্রথম পদ নিয়ে টেনশন নাই, কারণ শুরুর পদটাই হচ্ছে আমাদের দেওয়া থাকে। তারপরে পদ সংখ্যা তো প্রশ্নে বলা থাকে এখানে 50টি, যেই প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই পদ সংখ্যাটা আপনি বসিয়ে দিবেন। শুধুমাত্র আপনাকে মাথা ঘামাইতে হবে শেষ পদটা কত, সেই শেষ পদটাকে বের করার জন্য এখন আমাদেরকে যুদ্ধে নামতে হবে। হ্যাঁ, একটু যুদ্ধে নামতে হবে, তাই না? আচ্ছা, কিরকম যুদ্ধ দেখেন, সহজ আছে। আমরা প্রথমে এখান থেকে বীজগণিতীয় রাশিটা তৈরি করব। বীজগণিতীয় রাশিটা কিন্তু আবার পরীক্ষা প্রশ্নে ক নামে থাকতে পারে যে শুধু বীজগণিতীয় রাশিটা তৈরি করো। এটা কিভাবে তৈরি করে দেখেন। আচ্ছা, এই প্রথম দিকের লেখাগুলো আমাদের গ নাম্বারের জন্য থাকবে। এগুলো এগুলো আর মুসলাম না, এই কথাগুলো আমাদের থাকবে। কিছু কিছু কথা আমাদের থাকবে, যেমন প্রদত্ত তালিকাটি থাকবে, পাশাপাশি পার্থক্য থাকবে। এখানে দেখা যাচ্ছে যে পরপর দুইটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য 8 এবং যা ক্রমবর্ধমান। আমরা এটাকেও রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা রাখলাম, এই কথাটাকেও রাখলাম, আরো বেশি ক্লিয়ার রাখার জন্য আমরা এই পর্যন্ত রাখলাম। এবার দেখেন, এবার লিখবো আমরা তালিকার প্রথম সংখ্যাটি, যে এখানে তালিকার প্রথম সংখ্যাটি লেখেন, এখানে তালিকার প্রথম সংখ্যাটি এই জায়গাটা থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে বীজগণিতীয় রাশিটা তৈরি করা। এই লক্ষ্যে এখন আমরা কাজ করতেছি। তাহলে আসেন, তালিকার প্রথম সংখ্যাটি আমাদের উদ্দীপকে তারা কত বলেছে, 5। এই জায়গাটুকু একটু বুঝতে হবে। এই যে 5 দিয়ে আমি সমান চিহ্ন দিয়েছি, তারপরে আমি দিব 1 গুণন 8। এই জায়গাটুকু আপনাদের একটু দেখতে হবে, এখন লেখা যাবে না, একটু বোর্ডের দিকে তাকাইতে হবে। প্রথম সংখ্যা বললে 1, দ্বিতীয় সংখ্যা বললে 2, তৃতীয় সংখ্যা বললে 3, আর সবগুলোর সাথে 8 গুণ হবে। এই যে 8 গুণ করব আমি প্রত্যেকটার সাথে, কারণ এই যে পাশাপাশি পার্থক্যটা 8, এই পাশাপাশি পার্থক্য এটা সব সময় পদ সংখ্যার সাথে গুণ হবে। পদ সংখ্যা প্রথম গুণন 8, পদ সংখ্যা দ্বিতীয় 2 গুণন 8, পদ সংখ্যা তৃতীয় 3 গুণন 8। লেখার পরে আপনাকে দেখতে হবে আমার মূল সংখ্যা কিন্তু 5, প্রথম সংখ্যাটি 5, আমি অলরেডি 8 পাইছি। দেখো আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি কি 1 গুণন 8, তার মানে 8 একে 8, কিন্তু আমার এইটা তো ব্যালেন্স হচ্ছে না, আমার আছে 5, আমি কিন্তু পেয়েছি হচ্ছে 8। তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তো কিছু কিছু অঙ্কে আবার যোগও করা লাগে, তখন হচ্ছে আপনাকে যোগ করতে হবে। যেখানে যোগ করার প্রয়োজন সেখানে যোগ করতে হবে, যেখানে বিয়োগ করার প্রয়োজন সেখানে বিয়োগ করতে হবে। মানে মূল টার্গেটটা হলো আপনাকে মূল সংখ্যাটাকে নিয়ে আসা, এটাকে ফিরে আনা, এটাকে ব্যালেন্স করতে হবে। তো এই জন্য দেখেন 5 পাওয়ার জন্য আমাকে অবশ্যই এখানে 3 যোগ করতে, সরি 3 বিয়োগ করতে হবে, কারণ আমি কিন্তু 8 নিয়ে আসছি, 1 গুণন 8, 8 একে 8, তাহলে 8 নিয়ে আসছি, তাহলে আমার বেশি হচ্ছে 3, তাহলে এই যে বিয়োগ 3 দিতে হবে, আমার এই মূল সংখ্যাটাকে ফিরিয়ে আনতে হবে।
এখন 1 গুণন 8 কেন দিয়েছি? এবার আসেন এবার দ্বিতীয় সংখ্যাটি কত আছে? 13 আছে। 13 আছে, ঠিক আছে? 13 আছে, সমান চিহ্ন দেন। দিয়ে 2 নাম্বার সিরিয়াল 2, পার্থক্য 8, এটা সবগুলোর সাথেই বসবে। অলওয়েজ পার্থক্যটা সবগুলোর সাথে বসে। গুণ করেন, 8 দুগুণা 16, আপনার কিন্তু আছে 13, মূল সংখ্যাটা 13, তাহলে আপনি কিন্তু এখানে অবশ্যই বাধ্য হয়ে 3 বিয়োগ করতেই হবে, কারণ আপনাকে মূল সংখ্যাটাকে ব্যালেন্স করতে হবে, এটা ফিরিয়ে আনতে হবে। ওকে, এবার তালিকার তৃতীয় সংখ্যাটি আমাদের কত আছে? 21। তাহলে পদ সংখ্যা 3 মানে 3 গুণ করব আমরা, আর পার্থক্য সবগুলোর সাথে তো একই থাকবে, তাহলে 3 আরো 24। আপনার মূল সংখ্যা কত? 21। তাহলে আপনাকে 21 কে আনতে হলে 3 বিয়োগ করতে হবে, কারণ 24 বিয়োগ 3 মানে 21। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে পদ সংখ্যা যত, তার সাথে পার্থক্যটা মানে 8 গুণ হচ্ছে। প্রত্যেকবার প্রতিটার সাথে কিন্তু 8 গুণ হচ্ছে। সেইখান থেকে আমরা প্রত্যেক জায়গাতে কিন্তু আবার দেখেন এই যে 3 বিয়োগ করতেছি, 3 বিয়োগ করা লাগতেছে, করলে পরে আমরা এই যে মূল সংখ্যাটাকে ফিরে পাচ্ছি। এই মূল সংখ্যাটাকে তো ফিরিয়ে আনতে হবেই, এটা হচ্ছে আমার মূল সংখ্যা, এটাকে আমার ফিরিয়ে আনতে হবেই, ঠিক আছে? এই জন্য আমাকে 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে। তাহলে সবগুলোর মধ্যে যেহেতু আমি একই রকম পাচ্ছি, এই যে বিয়োগ 3, তাহলে এখন আমরা যদি যে কোনো তম সংখ্যক বের করতে চাই, তাহলে এখানে আপনাকে একটু ডট ডট দিতে হবে, এই জায়গাটুকু, এই যে ডট ডট, মানে এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এভাবে চলতেই থাকবে এরকম করে। তাহলে এরকম 2 লাইন ডট ডট দিয়ে নেবেন, 2 লাইন ডট ডট দিয়ে তারপর লিখবেন যে তালিকার, এটা কি আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা? 2 লাইন ডট ডট দিয়ে লিখবেন তালিকার এবার কতম সংখ্যাটি, তালিকার এখানেও একটু কথা লিখে নেই। এই যে এইটাই কিন্তু আমাদের বীজগণিতীয় রাশি। এখন আমরা যে কোনো তম যদি সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদের হবে এইরকম যে ক গুণন 8 বিয়োগ 3, অর্থাৎ দেখেন আমি পাশে লিখতেছি, তাহলে কি পাচ্ছি? 8 ক বিয়োগ 3, এই যে 8 ক বিয়োগ 3 পেয়ে গেছি। এখন আপনি যে কোনো সংখ্যক পদ সংখ্যা যদি বের করতে চান, আপনি কয়েক জায়গায় তত বসিয়ে দেন। 10 নাম্বার সংখ্যাটি কত হবে? তাহলে 10 গুণন 8 বিয়োগ 3, তাহলে 8 10 80, 3 বিয়োগ করলে কত হবে? 77। আপনি 100 তম সংখ্যাটি বের করতে চান, কয়েক জায়গায় 100 বসান, 100 গুণন 8, তার মানে 800, 3 বিয়োগ করলে পরে পাচ্ছেন আপনি কত? 797। তাহলে এই জন্যই এই যেখানে লিখেছি তালিকার কতম সংখ্যাটি, এটাকে বলে হচ্ছে আপনার বীজগণিতীয় রাশি। এটা এই যে আমরা ফাইনালি হচ্ছে গুণ করে 8 ক বিয়োগ 3 পেয়েছি। এ পর্যন্ত দেখে কিন্তু 2 লাইন ডট ডট দিবেন, আমার নিচে আসলে জায়গাটা কম হবে দেখে বোঝা যাবে না, লেখাটা মিসিং হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে এখানে দিয়েছি। নিচের লেখাটুকু দেখা যাচ্ছে না, এই যে আমি বলছি না, এটা একটু সমস্যা হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই তাহলে ক গুণন 8 বিয়োগ 3, তাহলে আমরা কতম সংখ্যাটি বের করেছি। এখন যে কোনো তম সংখ্যা বের করতে চান, কয় জায়গায় তত বসিয়ে দেন, বাস, তাহলে আপনি পেয়ে যাবেন। এখন আমাদের তো দরকার হচ্ছে 50 তম সিরিয়ালের সংখ্যাটা, 50 তম, যেহেতু বলেছে তালিকার 50 টি সংখ্যা, তাহলে লাস্ট পদ কিন্তু 50। তাহলে এখন কয়েক জায়গায় যদি 50 কে বসিয়ে দেন, তাহলে 50 নাম্বার সিরিয়ালের পদ সংখ্যাটাকে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? 50 নাম্বার সিরিয়ালের পদ সংখ্যাটাকে আমরা পেয়ে যাব। আসেন তাহলে এখন আমরা একটু বসিয়ে দেই। এখন প্রথম জায়গাটুকু আমি একটু মুছে দিতে চাচ্ছি। আচ্ছা এই পাশে, আচ্ছা এখানেই লিখি যে সুতরাং তালিকার 50 তম পদ, 50 তম পদ কি হবে? এই যে আপনার 8 গুণন 50 বা 50 গুণন 8, যেটাই লেখেন একই কথা, ঠিক আছে? এখানে আমি 8 আগে লিখেছি, আপনি যদি 50 আগে লিখেন কোনো সমস্যা নাই, তো গুণের ক্ষেত্রে আগে পরে ব্যাপার না। আমরা এইটাকে ফলো করতেছি, এখানে 8 তারপরে ক আছে, ক এর জায়গায় 50 বসিয়েছি, যেহেতু আমার 50 তম পদের কথা বলেছে। এখন এই যে শেষ পদটাই কিন্তু হবে আমার 50 তম সিরিয়ালের পদ। 50 তম সিরিয়ালের পদটা কত? এটাই আমার শেষ পদ। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 50 নম্বর সিরিয়ালে কে আছে। তাহলে গুণ করেন 8 এর 0 0, 5 8 40, সাথে আছে 3 বিয়োগ, তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 397। এই যে আপনার হচ্ছে
এই যে আপনার হচ্ছে শেষ পদ 397। এবার আর কোনো ঝামেলা নাই, সূত্র জানেন, মানে এবার আপনি আহ যে যে জায়গায় প্রথম পদের জায়গায় বসান, শেষ পদের জায়গায় বসান, পদের সংখ্যা কত তার জায়গায় বসান। হ্যাঁ, যার যে জায়গা আছে সেই জায়গায় মান বসাই দিলেই পরে ক্যালকুলেশনে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার আসেন তাহলে আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। ওকে, এগুলো মুছে দিচ্ছি, এগুলো আশা করি তোলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন এতটুকু জায়গা আমি মুছে দিই। এবার সূত্রটা লিখে ফেলেন যে আমরা জানি তার আগে একটা কথা লিখতে পারেন যে এখানে প্রথম পদ 5 এবং শেষ পদ 397, এই কথাটুকু চাইলে লিখতে পারেন। যদি সরাসরি সূত্র প্রয়োগ করে দেন তাইলেও হবে যে এখানে প্রথম পদ সমান কত আছে প্রশ্নে 5 ও শেষ পদ কত পেলাম আমরা 397, ঠিক আছে। এবার লিখবেন সুতরাং প্রথম 50টি পদের সমষ্টি বা ক সংখ্যক পদের সমষ্টি। যদি আমরা পুরো সূত্রটা লিখতে চাই, লেখেন পুরো সূত্রটা। প্রথম ক সংখ্যক পদের সমষ্টি, ডাইরেক্ট সূত্র, এটা জানা থাকতেই হবে। তাহলে কি আছে, প্রথম পদ যোগ শেষ পদ দিয়ে ব্র্যাকেট গুণন পদ সংখ্যা। তাহলে এই জায়গাটুকু আমাদের আর প্রয়োজন নাই, গুণ পদ সংখ্যা ভাগ এই যে 2। ওকে, তাহলে সুতরাং প্রথম এবার হচ্ছে কি 50টি সংখ্যার সমষ্টি বা 50টি পদের সমষ্টি। আসেন এবার মান বসান, তাহলে এই যে দিলাম হচ্ছে দাগ, প্রথম পদ কত 5 যোগ শেষ পদ কত 397 গুণ দিয়ে পদের সংখ্যা কত 50টি ভাগ কত 2। তাহলে এবার আপনি এখানে কাটাকাটি করতে পারেন, 25 দুগুণে 50, আর এখানে আমরা যোগ করে কত পাবো 397 আর 5 যোগ করলে আমরা পাবো হচ্ছে কত 402, সাথে হচ্ছে 25 গুণন। এখন গুণ করেন 402 আর হচ্ছে আমাদের 25, 5 দুগুণে 10 এর 0 হাতে 1 4 5 কত 20, 1 ঘর বাদ, 2 দুগুণে 4 2 0 0, তারপর 4 দুগুণে হচ্ছে 8 0 5 0 10, তাহলে 10,050, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই 10,050। তাহলে দেখেন কত সহজেই আমরা হচ্ছে কতগুলো সংখ্যা তাদের টোটাল যোগফলটা কত আসবে সেটা বের করে ফেলতে পেরেছি। তাহলে যে সূত্রটা আবিষ্কার করেছে তাকে অবশ্যই থ্যাঙ্কস বলা উচিত। কত সময় আমাদের বেঁচে গিয়েছে, জাস্ট প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2, বাস। শুধু কষ্ট করা হচ্ছে কি শেষ পদটা কত এটা হচ্ছে আমাদের বের করা। আর এটা বের করার উপায় আমাদের বীজগণিতিক রাশি, প্রথম পদ দ্বিতীয় পদ এভাবে করে ব্যালেন্স করে বীজগণিতীয় রাশিটা বের করা। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে সাধারণত। এই চ্যাপ্টারে যদি কোনো সৃজনশীল পরীক্ষায় আসে তবে খ বা গ নাম্বারে এই সমষ্টির কথা কিন্তু বলে, ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে কিন্তু এটা উল্লেখ থাকে, যার কারণে আপনাকে এই সূত্রটা অবশ্যই কিন্তু জানা থাকতে হবে। বাস, এখন বলেন কোনো ধরনের প্রশ্ন কনফিউশন আছে কিনা কারো? কোনো ধরনের প্রশ্ন কনফিউশন থাকলে আমাকে জানাতে হবে। আচ্ছা, আমাদের সময়ও তো শেষ। ওকে, জুম আমাদেরকে আউট করে দিয়েছে। ওকে ঠিক আছে, তাহলে এই ক্লাসগুলো আমাদের রেকর্ডেড থাকবে। তারপরে যদি কোথাও না বুঝেন, প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, আমাকে অবশ্যই জানাতে হবে। তাহলে এই অঙ্কটাকে অবশ্যই হচ্ছে আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, খুদা হাফেজ।